ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। স্বাগত আপনাদের দুজনকেই। এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেটা জানি যে আইনের কিছু ধারা সংস্কারের সুপারিশ করবে আরেক কমিশন, এবং আমরা দেখলাম যে সংস্কার কমিশন সব পক্ষের সাথে কথা বলবে। আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে কিছু ধারা সংস্কার করলে কি আসলে পুলিশ পরিবর্তন হবে, বা পুলিশের যেই ভাবমূর্তি দাঁড়িয়েছে শুধু গত 15 বছরে আন্দোলনের সময় আমরা দেখেছি একটি বিভাজন তো রয়েছেই সমাজের সাথে, জনগণের সাথে, মানে ধারা সংস্কার করলে হবে নাকি একদম খোল নলচে পাল্টে নতুন করে এই বাহিনীকে সাজাতে হবে? কি মনে করেন এম এ আজিজ? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তর একটাই, রাজনীতি যতদিন ঠিক না হবে ততদিন আইন সংস্কার করে কোনো বাহিনীকে কিন্তু নিরপেক্ষ করা যাবে না। কারণ এই পুলিশের এই দুরবস্থা একদম দেশ স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তান আমলেও পুলিশকে ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ পুলিশ তৈরি করেছে তাদের লাঠিয়াল হিসাবে, সেই আইনি পুলিশ চলে এবং এখনো সেইভাবেই অনুগত পুলিশ আইন 1981 সালে আছে, 1881 সালের আইন আছে যে অন্যায় নির্দেশ তারা পালন করবেন, কিন্তু এটা সম্ভব না। কারণ এই যে ধরেন 15 বছর 15.5 বছর যে ফ্যাসিবাদী সরকার ছিল, তারা তো প্রমোশন, চাকরি পদায়ন সবকিছু নির্ভর করত পুলিশ তাদের হুকুম কতটুকু তামিল করবে। এমনকি পুলিশ দুর্নীতি করে তার ভাগও সরকারের কনসার্ন ব্যক্তিদেরকে দেওয়া হতো। সুতরাং এই পুলিশ যতক্ষণ পর্যন্ত, আমি এটাই বলছি, সরকার যদি দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক না হয় এবং আইনের শাসন এবং সুশাসনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র আইন সংস্কার করে পুলিশকে কিন্তু মানবিক বা জনবান্ধব করা যাবে না। তবে সংস্কার দরকার আছে, এটা ঠিক, কিন্তু তার আগে সব রাজনৈতিক দলকে আন্তরিক হতে হবে যে পুলিশ যাতে তাদের স্বাধীনভাবে কাজ করে এবং পুলিশ যাতে যেভাবে রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালিত সরকারের হুকুম তামিল করেছে আর নিজেরাও নানাভাবে দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে। সারা দেশে ধরেন চাঁদাবাজির অংশ থেকে শুরু করে ঘুষ খাওয়া, এই যে এখন যে বেরোচ্ছে, এত কল্পনাও করি নাই যে পুলিশ, এমনকি সাংবাদিকও ধরা পড়েছে। অর্থাৎ ওই তাজউদ্দিনের ছেলে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন 2018 সালে স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী বলেছিল 2 হাতে টাকা কামাও। সে নিজে বলেছে, আমি বক্তব্য শুনেছি। তো সুতরাং সরকার যখন পৃষ্ঠপোষকতা দেয় যে একমাত্র টাকা কামাও আর তাদের নির্দেশ মানলেই গুলি, বিরোধী দলকে দমন করলেই প্রমোশন পদায়ন সবকিছু নির্ভর করে, তখন তারাও কিন্তু বাধ্য হয়েছে। এটাও দেখতে হবে। এই জন্য আমি বলছি যে শুধুমাত্র সংস্কার নয়, একটা মানবিক দেশ, বৈষম্যহীন দেশ, সুশাসন, আইনের শাসন আপনার যদি দেশে কায়েম করতে চায়, যে রক্ত দিয়ে আবার দ্বিতীয়বার দেশটাকে অন্তত পক্ষে মুক্ত করা হয়েছে, সেই দেশের জন্য রাজনীতিবিদদের উপরেই নির্ভর করবে। এটাই আমার বক্তব্য। জি, বুঝতে পেরেছি। শওকত আলী সাগর, আপনার কাছে আমি একইভাবে প্রশ্নটা রাখতে চাই, কিন্তু একটু অন্যভাবে, যে শুধু কি সংস্কার বা আইন, আমরা দেখেছি যে 150 বছরের পুরনো আইন সংস্কার করা হবে, এই আইন নাকি পুলিশকে আসলে জবাবদিহিতার আওতায় আসলে কিভাবে আনা যাবে? কারণ আমরা যেটি জানি যে রাজনৈতিক সরকার সে ক্ষমতায় থাকতেই চাইতে পারে, সে চাইবে আরো পুলিশকে ব্যবহার করতে, এই বোধোদয় আসলে তার হবে কিনা সেটি পরের প্রশ্ন। কিন্তু নিরপেক্ষভাবে পুলিশকে জবাবদিহিতার আওতায় আসলে কিভাবে আনা যাবে, সংস্কার করে কি আসলে সম্ভব কিনা? উত্তরটা আজিজ ভাই শুরুতে বলে দিয়েছেন যে দেখেন, মূল জায়গাটা হচ্ছে রাজনীতি। যে রাজনীতি দেশ শাসন করছে সেই রাজনীতির চরিত্র কেমন, সেই রাজনীতির স্বরূপটা কেমন, তার উপর ডিপেন্ড করছে আপনার টোটাল কাঠামোটা, মানে সেটা পুলিশ বলেন, অন্যান্য প্রশাসন বলেন, সামাজিক অবস্থা বলেন, সেটা কিভাবে পরিচালিত হবে সেটা নির্ভর করে রাষ্ট্রে যে রাজনৈতিক দলটি শাসন করবে তার চরিত্রের উপর, কিংবা শাসন ব্যবস্থার যে চরিত্র তার উপর। দেখেন, আমি টরন্টো থেকে কথা বলছি না, কানাডাতে কিন্তু আপনার যে পুলিশ প্রশাসন, পুলিশ কিন্তু স্থানীয় সরকারের আওতায়। সো এমনকি যে পুলিশ স্থানীয় সরকারের আওতায়, সেই পুলিশ
আমরা এখানে পত্রপত্রিকায় প্রায়শই দেখেছি, অনেকবারই দেখেছি যে সিটি মেয়র, তার অধীনে পুলিশ, মেয়র গাড়ি চালাতে চালাতে সেলফোনে কথা বলছিলেন বলে পুলিশ তাকে থামিয়ে দিয়ে তাকে টিকিট দিয়েছে, তাকে ফাইন করেছে। এইটা সে করতে পেরেছে কারণ পুলিশ স্বাধীন, পুলিশের সেই সক্ষমতা আছে, তার উপর কেউ হস্তক্ষেপ করবে না। এখন আপনি পুলিশকে সেই রকম স্বাধীনতা দিয়ে হস্তক্ষেপ না করে যদি আপনি তাকে কাজ করতে না দেন, আপনি যত সংস্কারই করেন না কেন সেই সংস্কারে আসলে কোনো কাজ হবে না। এখন সেই সংস্কারের কোন জায়গাটা, আপনি পুলিশ কিভাবে নিয়োগ করবেন, এবং পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় আপনি, পুলিশের তো কেবল নিয়োগ করারই ব্যাপার না, পুলিশের কিন্তু তার সামাজিক, চারিত্রিক, মানসিক তাকে তৈরি করার ব্যাপার আছে। তাকে আপনি কিভাবে তৈরি করবেন, তার কারিকুলাম কি হবে, পুলিশের তো ট্রেনিং এর ব্যাপার আছে। সো এই সব কিছু মিলিয়ে যদি আপনি ফোকাসটা না দেন, কেবলমাত্র কিছু আইন সংশোধন করে বা কিছু আইন কাটছাঁট করে আসলে পুলিশকে আপনি সেই অর্থের সংস্কারের আওতায় আনতে পারবেন না। জি, আবার একটু এম এ আজিজের কাছে যেতে চাই। আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? আমরা যেটি দেখলাম যে সওগাত সাগর তিনিও কিছু পরামর্শ দিলেন যে এই ব্যাপারে সংস্কারের ব্যাপারে। দেখেন, বর্তমানে আমি বলি যে পুলিশ যে রিক্রুট হয় লাখ লাখ টাকা ঘুষ দিয়ে আসছে এবং তাদের ক্ষেত্রে টাকাটা তুলতে হয়। আপনি এটা আইন সংস্কার করে কি করবেন? ঘুষ খায় না লিখে দিবেন, ঘুষ খাইলে শাস্তি হবে। ঘুষ কি আপনাকে সাক্ষী রেখে খাবে? তো সুতরাং এটা হচ্ছে আপনার মানসিকতার পরিবর্তন। এখন যদি উপরে অর্থাৎ দেশ যারা চালাবে তারা যদি সৎ, দেশপ্রেমিক এবং সুশাসন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়, ধীরে ধীরে সবকিছুই ঠিক হবে। যেমন সাগর ভাই বলল, সময় লাগবে। 53 বছর দেশ স্বাধীন হয়েছে। আপনি খেয়াল করে দেখেন যে সবসময় আমরা আলোচনা করি অনেক সূচকে দেশ এগিয়েছে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছে। তো আপনি মানুষের এই যে পিছাচ্ছে, এখন ধরেন এই যে 15 বছর, 15.5 বছর একটা সরকার ক্ষমতায় থেকে গেল, যাকে ধরে তার কাছে 100 কোটি না 1000 কোটি, প্রধানমন্ত্রী পিয়নের কাছে 400 কোটি। ভাবা যায় আমাদের এক সাংবাদিক 71-এর দম্পতি ধরা পড়লো। আমরা ভাবছিলাম যে খুবই প্রফেশনাল দুটো সাংবাদিক, কিন্তু তার 29টা ফ্ল্যাট বেরিয়েছে, জমি গাড়ি ঘোড়া তো আছে। তো এখন আপনি চিন্তা করেন যে সমাজটা পুরোটা রন্ধে রন্ধে দুর্নীতি এবং অসাধুতা বিস্তার করছে। এটাকে যদি সংস্কার, অর্থাৎ মানুষের মনোজগৎ যদি পরিষ্কার ঠিক না করতে পারে, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে কালচারাল রেগুলেশন করে 3 মাসের ভিতরে 6 মাসের ভিতরে মানুষকে মনোজগতের পরিবর্তন ঘটাবেন। এটা তো একটা অভ্যুত্থান ঘটেছে বা বড়জোর বিপ্লব বলতে পারে। এই বিপ্লবে তো আপনার হঠাৎ করে মানুষের মনোজগৎ পরিবর্তন হবে না, এটার জন্য 15-20 বছর সময় লাগবে। সেখানে যারা সরকারে থাকবে তারা আগে সতর্ক, তারা আগে নিষ্ঠাবান, দেশপ্রেমিক তার তার এবং সদিচ্ছা, আইনের সাথে সরকারের যেই দল থাকবে তার সদিচ্ছাও নিশ্চয়ই একটি বড় ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে। আমি সওগাত আলী সাগর আপনার কাছে যেতে চাই। আমি আমাদের যে আরেকটি প্রসঙ্গে আমি আসতে চাই, যেটি হচ্ছে যে আমি আসবো এম এ আজিজ আপনার কাছে, কিন্তু তার আগে একটু সওগাত আলী সাগরের কাছে যেতে চাই যে বিএনপি নেতারা, আমরা আমাদের প্রতিবেদনে দেখেছি বিএনপি নেতারা দ্বিতীয়বার যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় জোর দিতে বললেন। এই প্রসঙ্গে একটু আগে আলাপ করে নিতে চাই যে দ্বিতীয়বার যে স্বাধীনতা সেটি আসলে কিভাবে দেখছেন, বা কেন আসলে এটিকে দ্বিতীয়বারের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, বিএনপি নেতারাই কেন বলছেন, একটু আপনার মন্তব্য শুনবো। সওগাত আলী সাগর। দেখেন, আমি আসলে এটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখি না। একটা দেশ স্বাধীন তো হয় একবারই। দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এরপরে আমরা এই দেশে 90-এর গণ অভ্যুত্থান হয়েছে এবং এখন নতুন করে আরেকটি অভ্যুত্থান হয়েছে কিংবা একটি বিপ্লব হয়েছে। সো আপনি যখন এটিকে 71-এর স্বাধীনতার সঙ্গে যদি মিলাতে চান, হ্যাঁ, ওনার যে ফিলিংসটা, আমি আপনার খবরে যেটা দেখছিলাম যে ওনার কাছে মনে হয়েছে যে 1971 সালে মুক্তিযুদ্ধ করে 16ই ডিসেম্বর একটা স্বাধীন দেশে যেরকম একটা ফিলিংস হয়েছিল, উনি অনেক 2 বছর দেশের বাইরে থেকেছে, 2 বছর পর আবার দেশে ফিরে এসে সেরকম তার ফিলিংসটা হতে পারে। কিন্তু আমি ঠিক এই জায়গাটায় খুব প্রবলভাবে আপত্তি করি আহ, যে এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলা। আপনি খেয়াল করবেন যে আন্দোলনের পর প্রথম দিকে এটিকে দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা বলা হতো। এখন কিন্তু অনেকেই এবং খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখন কিন্তু আর এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলেন না। হ্যাঁ, সেটি ফিলিংসের জায়গা থেকে হোক, কিন্তু দ্বিতীয় স্বাধীনতা এটি বলেন না এই কারণে যে এটি তো আসলে দ্বিতীয় স্বাধীনতা নয়। এটি একটি রাজনৈতিক আন্দোলন, এবং সেই রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে এবং সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছে, দল মত নির্বিশেষে। সো আমি বিষয়টাকে এভাবেই দেখি।
জি, ধন্যবাদ। আমি একই প্রসঙ্গে এম এ আজিজের কাছে আসবো, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। সঙ্গেই থাকুন, সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে অনলাইনে যুক্ত আছেন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। এম এ আজিজ, আপনার কাছে আমার প্রশ্ন ছিল দ্বিতীয় স্বাধীনতা নিয়ে। আমি এর আগে শুনছিলাম শওকত আলী সাগর, তিনি বলছিলেন, আপনি কি মনে করেন বা কি বলবেন এই যে বিএনপি যেটি বলছেন দ্বিতীয়বার স্বাধীনতা, বিএনপির নেতারা বলছেন যে এটি ধরে রাখতে হবে? না, দেখেন, দ্বিতীয়বার স্বাধীনতার কথা বললে একটু কষ্ট পাই। তাহলে আর মুক্তিযুদ্ধ করলাম কেন, জীবনের রিস্ক নিলাম কেন? আমরা বলতে পারি, আগে আমার কথা বলার স্বাধীনতা ছিল না, আয়নাঘর ছিল, গ্রেপ্তার ছিল, গুম ছিল, খুন ছিল। এখন অন্তত জীবনের নিরাপত্তাটা পেয়েছি, বাক ব্যক্তির স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা মানে তো একটা দেশ স্বাধীনতা। পুরো পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি হয়েছে, এবারে তো বাংলাদেশই আছে। আমি আমার স্বাধীনতা পেয়েছি, ব্যক্তির স্বাধীনতা, বাক ব্যক্তির স্বাধীনতা, যেগুলো ব্যক্তির স্বাধীনতা খর্ব হয়ে গেছিল সেগুলো আমরা পেয়েছি। এই জন্য আমি বলবো যে এই যে গণঅভ্যুত্থান বলি আর বিপ্লব বলি, যাই বলি না কেন, এই স্বাধীনতাটা ধরে রাখে। এখন টুকু ভাই আমার এলাকার লোক, তিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এখন সব দলের ভিতরে আমাকে বলতেই হয়, এই স্বাধীনতাটা ধরে রাখতে হলে এই যে ছাত্ররা যে প্রোগ্রামটা দিছিল, ধরেন 15.5 বছর, 16 বছর, 111 সরকার সহ 17 বছর, কত না গুম হয়েছে, খুন হয়েছে, আয়না ঘরে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এটার ক্ষেত্র তৈরি হয়েছে, ছাত্ররা অগ্রভাগে আসছে, দেশটা একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে। এখন যারা এই আন্দোলনের সম্পৃক্ত ছিল, সবাইকে যুক্ত হয়ে এই দেশটা রক্ষা করতে হবে। এই দেশের এই যে গণ অভ্যুত্থানের পরে যে আমার বাক ব্যক্তি স্বাধীনতা, জীবনের নিরাপত্তা পেয়েছি, এটাকে আমার ঠিক রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কতদিন অন্তর্বর্তীকালীন সরকার চলবে? এটাই তো প্রশ্ন। অনন্তকাল তো অন্তর্বর্তী, নামটাই অন্তর্বর্তী। হ্যাঁ, এটা তো স্থায়ী না, 5 বছর তো থাকবে না। তো সুতরাং এই রাজনৈতিক দলে কেউ না কেউ নির্বাচন হবে, সংস্কারের পরে নির্বাচন হবে। নির্বাচনে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। আমি সমকালে লিখেছি, সুতরাং আমি তার কথার বাইরে যাচ্ছি না। আপনি একটি দল দেখান যে দলের ভিতরে ডেমোক্রেসি আছে। প্রত্যেকটি দল এক ব্যক্তি চালায় বাংলাদেশে, প্রত্যেকটি দল। এখন যদি আপনি এইসব দলকে কেউ না কেউ ক্ষমতায় যাবে, সেটা 2 দল মিলেই হোক আর 1 দলই হোক, ক্ষমতায় যদি যায়, তাহলে তো সেও একই শেখ হাসিনার মতো হয়ে যাবে। তখন আমরা কি করবো? আবার বিপ্লব করব, আবার গণঅভ্যুত্থান করব? স্বাধীনতা যুদ্ধ দিয়েছি, যুদ্ধ করেছি, জীবন দিয়েছি। হোসেন মোহাম্মদ এরশাদকে সরাইতে গিয়ে জীবন দিয়েছি, আবার জীবন দিলাম, আবার জীবন দেব। 150 লোক এমনি তো এই আন্দোলনের ভিতরে মারা গেছে। এরপরে গুম খুন যেসব দাবি করা হচ্ছে, এটা যদি হিসাব ধরেন, প্রায় এই জায়গায় হাজির হতে, উপনীত হতে আমাদের প্রায় 2500-এর মতো লোক জীবন দিতে হয়েছে, ছাত্র জনতা। এবং সবচেয়ে আশ্চর্য, সংখ্যার বিচারে যে যতই দাবি করুক, পত্রিকাগুলি, যেসব পত্রিকাগুলি জরিপ করেছে, খোঁজ খবর নিয়েছে, তাতে দেখা গেছে যে ছোট ব্যবসায়ীদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি মৃত। দাবি যে যাই করুক, ছোট ব্যবসায়ীরা, অর্থাৎ এই ভ্যান চালক, অমুক চালক, এই সেই রিক্সাওয়ালা টিক্সাওয়ালা, একদমই নিম্নবর্গীয় মানুষ, নির্মল। সুতরাং আমার বক্তব্য হচ্ছে একটাই, যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু এই যে শেষে যে হয়তো রাজনীতিবিদদের পর্দার অন্তরালে থাকতে পারে, তারা কিন্তু বলেছে বৈষম্যহীন সমাজ, একটা আইনের শাসন, সুশাসন, এবং এই দেশটা তারা দেখতে চায়। তো এই দেশটা যদি দেখতে চান, তাহলে তো অবশ্যই যে সরকার ক্ষমতায় আসবে, তাকে তো একটা মানবিক বাংলাদেশ গড়ার অবিরাম চেষ্টা চালাতে হবে। আমি যেটা বললাম, মনোজগতের যে পরিবর্তন, এটা কিন্তু 5 বছরে হবে না। এটা যেভাবে 53 বছরে ধ্বংস হয়েছে, অন্তত পক্ষে 2-3টি সরকার লাগবে এই মনোজগৎ পরিবর্তন করতে। অর্থাৎ এই যে কানাডায় যে লোকটি আমার বাংলাদেশি বাস করে, ওই দেশে যেভাবে চলে, বাংলাদেশের যে পার্থক্য, অন্তত ওই জায়গায় দিতে। তার তো কানাডায় তো এত দুর্নীতি খুঁজে বেড়ায় না, আমরা তো টাকা সবাই। একদম পরিষ্কার বুঝতে পেরেছি আপনার কথা এম এ আজিজ, ধন্যবাদ। আমি একটু শওকত সাগর আপনার কাছে আবারও যেতে চাই।
সামনেই পূজা, এবং আমরা দেখেছি আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রমনা কালী মন্দিরে গেলেন, তিনি হচ্ছে সেখানে আশ্বস্ত করলেন এবং তিনি জানালেন যে আমরা কয়েকদিন ধরেই দেখছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেনাবাহিনী মোতায়েন থাকবে, আজকে আবার বলা হলো নৌ এবং বিমান বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে, নির্বিঘ্নে এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছে। এবং আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বললেন যে যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চায়, দাঙ্গা ছড়াতে চায়, তাদেরকে বিচার করা হবে। আমার প্রশ্ন তো আপনার কাছে যে এর আগে যতগুলো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, সংখ্যালঘু নির্যাতনের কথা যদি বলি, সেগুলোর সত্যিকার অর্থে কি আসলে বিচার হয়েছে, নাকি এখন যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন সেটি আসলে প্রতি বছরের মতো বা প্রতিবারের মতোই আসলে একটা কথার কি হতে যাচ্ছে আসলে? রঞ্জন, শুভ্র, আপনাকে আমি আগে একটা প্রশ্ন করি। আজকে এটি আমাদের বাংলাদেশের মানে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে আমাদের সেনাবাহিনী প্রধান, সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা সকল মহল বলছে যে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আচ্ছা, বাংলাদেশে আমাদের যখন ঈদ হয় তখন কি সরকার থেকে বা কেউ আমাদেরকে কি বলে যে তোমাদেরকে আমরা নিরাপত্তা দিব, তোমাদেরকে আমরা পাহারা দিব? তো বাংলাদেশটা তো এই যে আজিজ ভাইরা মুক্তিযুদ্ধ করে যে বাংলাদেশটাকে স্বাধীন করেছেন, যে বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করেছেন, সেই বাংলাদেশটা তো হচ্ছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে বসবাস করবে, নির্বিঘ্নে বসবাস করবে, এরকম একটা স্বপ্ন নিয়েই তো ওনারা দেশটাকে স্বাধীন করেছিলেন। আমি তো প্রাউড ফিল করি যে একজন মুক্তিযোদ্ধার সঙ্গে বসে আজকে কথা বলছে। এবং আপনি যখন আমাকে এই প্রশ্নটা করলেন তখন আমার সঙ্গে সঙ্গে আমি আবার আজিজ ভাইয়ের দিকে তাকাচ্ছি যে ওনার কি ফিলিংসটা হচ্ছে। এবং আমাকে বাধ্য হয়ে এই প্রশ্নটা করতে হচ্ছে যে আমাকে যখন আমি মুসলমান, আমার ঈদের সময় যখন আমাকে বলতে হয় না তাহলে যে তোমাকে আমি নিরাপত্তা দেব, পাহারা দেব, তাহলে তাকে কেন বলতে হবে? প্রথমত এই কথাটা, এই জায়গাটা আমরা কেন, কিভাবে পৌঁছলাম, কেন এমন একটা পরিবেশ আমরা তৈরি করলাম যে রাষ্ট্রকে বারবার বলতে হয় যে আমি তোমাদেরকে পাহারা দিব, আমাদের লোক গিয়ে তোমাদের পাহারা দিবে এবং আমাদের পাহারায় তোমরা তোমাদের বার্ষিক ধর্মীয় উৎসবটা পালন করবে। আমরা পিছনের দিকে যদি তাকাই, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, দেখেন মানে বিচারের প্রশ্ন যেটি ছিল যে আমি সেই আগের জায়গাটায় যাচ্ছি, ঘটনাগুলো। জি, আমি সেই জায়গাটা যাচ্ছি যে আমরা পেছনের দিকে তো এই ঘটনাগুলো অসংখ্যবার ঘটেছে, আওয়ামী লীগের শাসন আমলে ঘটেছে, তারও আগে ঘটেছে, তারও আগে ঘটেছে। কখন কোন আপনি আপনি তো মানে এটি একটি ডিবিসি তো একটি মানে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, মানে আপনারাই একবার একটা ফলো আপ নিউজ করেন না যে এই যাবৎকালে কতগুলো ঘটনা ঘটেছে, কোনটার বিচার হয়েছে, কে শাস্তি পেয়েছে? আমরা তো দেখেছি, মানে আওয়ামী লীগের সময় দেখেছি আমরা, তখন ওইগুলো নিয়ে সমালোচনা করেছি যে আপনারা বলেন যে আপনারা সংখ্যালঘুর এদের খুব বন্ধু সংগঠন আপনারা, তাহলে আপনাদের সময়ে এই ঘটনাগুলো কেন ঘটে? আপনাদের সময় কেন ওদের নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলতে হয়? তাইলে মানে এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে সব সময় সবাই যারাই যখন ক্ষমতা থেকেছে তারা রাজনীতি করেছে এবং তারা আসলে নিজেদেরকে দেখাতে চেয়েছে যে আমরা তাদেরকে মানে এক ধরনের টেক কেয়ার করতে চাই। এবং এই যে এক ধরনের একটা মানসিকতা যে তাদের মানে এক ধরনের বিভাজন করে, ও হিন্দু, আমি মুসলমান, ও বৌদ্ধ, ও খ্রিস্টান, এই যে একটা ইল মোটিভ, একটা ইল মানসিকতা আমাদের রাজনীতিকদের মধ্যে ছিল। এবং সেটাই আসলে আমার কাছে মনে হয়েছে যে আজকে আমরা যখন এই কথাগুলি বলি, আমার কাছে মনে হয়েছে যে সেই পুরনো মানসিকতার জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। যদি কয়েকটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হতো, বিচার হতো, তাহলে কিন্তু যারা এই কাজগুলো করে তারা একটু ভয় পেত যে না, রাষ্ট্র তো ব্যবস্থা নেই, রাষ্ট্র তো সামাজিকভাবেও নিশ্চয়ই একটি বার্তা যেত। অ্যাটলিস্ট ইয়েস, একটা বার্তা যেত। তখন আরেকবার কেউ এই ঘটনার পুনরাবৃত্তি ঘটনার ক্ষেত্রে একটু ভাবতো। কিন্তু আমরা দেখেছি যে কখনোই কেউ, শুধু বক্তৃতা হয়েছে, রাজনীতি হয়েছে, কিন্তু মানে ইনিশিয়েটিভ নেওয়া, পদক্ষেপ নেওয়া, সেই কাজটি হয়নি। এবং সেটি হয়নি বলে আজকে এরকম একটা লজ্জাজনক কথা বলতে হয় যে তুমি তোমার পূজা করো, আমি তোমাকে পাহারা দিব। আমি খুব লজ্জা পাই যে যখন এটা বলতে হয় যে তুমি পূজা করো, আমার সরকার তোমাকে পাহারা দিবে, বা কোনো রাজনৈতিক দল গিয়ে বলে যে আমি তোমাকে পাহারা দিব। কেন রে ভাই? আমার ঈদের সময় তো পাহারা দিতে হয় না? শুক্রবারে আমার জুমার নামাজের সময় তো কাউকে বলতে হয় না যে আমি তোমাকে পাহারা দিব? তাহলে সেও তো বাংলাদেশের নাগরিক, তার ক্ষেত্রে আলাদা করে পাহারা দেওয়ার এই প্রশ্নটি কেন আসবে? কেন আমরা বলবো যে তোমাকে আমি পাহারা দেব? ধন্যবাদ। আমি একই প্রসঙ্গে এম এ আজিজের কাছে যাব। আমাদের আরেকটা বিরতির সময় গেছে, ফিরে এসে নিশ্চয়ই আরও নানা প্রসঙ্গে কথা হবে। থাকুন আমার সাথে, সঙ্গেই থাকুন। সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরেকটা বিরতি। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত। অনলাইনে যুক্ত আছেন এম এ আজিজ এবং শওকত আলী সাগর। এম এ আজিজ, আপনার কাছে যেতে চেয়েছিলাম, সংখ্যালঘু বা নির্যাতন বা যারা মন্দির প্রতিমা ভাঙে তাদের আসলে বিচারের আওতায় আনবে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমরা শুনছিলাম শওকত আলী সাগরের কাছ থেকে, আপনার কাছে। দেখেন, রামু থেকে শুরু করে, কক্সবাজারের রামু থেকে শুরু করে আপনার আমার জেলা পাবনার সুজানগর, বেড়া থানার অধীন, সাতিয়ার অধীন সুজানগর পর্যন্ত
যতগুলো এরকম হিন্দু নির্যাতন ঘটেছে, মন্দির প্রতিমা ভেঙেছে, সবগুলো আপনি দেখেন আওয়ামী লীগের সময় ঘটেছে, এবং ওখানে আওয়ামী লীগের স্থানীয় নেতারা ইনভলভ ছিল, যার ফলে কোনো ঘটনার বিচার হয়। এবং আমাদের দেশের হিন্দুদের কিন্তু একটা সমস্যা, তারা অন্ধ আওয়ামী লীগের সমর্থক। কারণ হচ্ছে ভারতে উগ্র মৌলবাদী একটা সরকার আছে, সেই সরকার তাদের মৌখিক আপনার করে সবসময় আপনি দেখবেন যে তাদের পক্ষে, যেমন ধরেন আমাদের এই যে গণঅভ্যুত্থান ঘটে গেল, তখন যতগুলো আক্রমণ ঘটেছে তার প্রায় 99% হচ্ছে রাজনৈতিক হামলা। অর্থাৎ যে ব্যক্তি আওয়ামী লীগ করে তার বাসায়, যে ব্যক্তি মুসলমান তার বাসায় আক্রমণ করেছে আওয়ামী লীগ করে, যে ব্যক্তি হিন্দু আওয়ামী লীগ করে তার বাসায় হয়েছে। এগুলো রাজনীতি, এটা তো কমিউনাল রাইট বা হিন্দু টার্গেট করে মারা। তো এবারেও আপনি দেখেন যে ভারত থেকে বলা হতো এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। আমরা কি কখনো বলেছি যে বাংলাদেশের ভারতে যে মুসলমান এক টুকরা গরুর মাংস আছে সন্দেহ করে মানুষ পিটায় মেরে ফেলে? আমাদের দেশে তো এরকম হয় না। এবং আমি পাকিস্তানের শেষ ভাগ দেখেছি, কারণ আমরা যে আমাদের পাশে যে গোয়ালা ছিল তারা হিন্দু পারি, তাদের সাথে আমাদের তো সাংঘাতিক আন্তরিক সম্পর্ক ছিল, এবং স্বাধীনতার সময় আমাদের বাড়িতেই তারা আশ্রয় নিয়েছিল। এখন এই ধীরে ধীরে যেহেতু পলিটিক্সটা অসহনীয় হয়েছে, ধরেন রাজনৈতিক দলগুলো, এই যে কানাডায় থাকে সাগর ভাই, যে রাজনৈতিক বিরোধী দল আর সরকারি দল হলো ডান হাত আর বাম। হ্যাঁ, বাংলাদেশে হলো শত্রু, বাংলাদেশের শত্রু। আর যে দেশে ডেমোক্রেটিক দেশ সেখানে হলো সহযোগী। পার্থক্য তো এখানে। তো এই কারণে এখন হচ্ছে যে যেহেতু তারা, আমি মাইনরিটি বলবো না, সংখ্যালঘু বলবো না, তারা বাংলাদেশী, কিন্তু তাদের একটা সবসময় দুর্বলতা হচ্ছে আওয়ামী লীগের, যার ফলেই কিন্তু কিছু লোকের না, সেটি একটু থামিয়ে যদি আপনাকে প্রশ্ন করতে চাই, সেটি কি একটু মোটা দাগে কথা হয়ে গেল না, যে রাজনৈতিক সমর্থনের কারণেই কি আসলে শুধুমাত্র টার্গেটেড হয় বা এক ধরনের লক্ষ্যবস্তুতে পরিণত হয় কিনা? আমরা আওয়ামী লীগের আমল ছাড়া অন্য সময়েও দেখেছি যে এই ধরনের মন্দির ভাঙা বা হয়। কারণ হচ্ছে যখন ওই ইয়েতে আপনার ভারতে যখন বিরাট মসজিদ ভেঙে ফেলে, বাংলাদেশে তো রাইট লাগে, ওখানে তো লাগে। সুতরাং যেহেতু 3 ভাগ ঘেরা, বাংলাদেশ 3 ভাগ ভারত, সুতরাং ওখানের ইনফ্লুয়েন্স কিন্তু বাংলাদেশে ঘটে। আপনি দেখেন, এই জন্য আমি বলছি যে ভারতের সাথে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ম্যান টু ম্যান সম্পর্ক না হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এরকম ডিস্টার্ব থাকবে। ধরেন এই যে এখন যে আপনার যেটা সাগর ভাইও বললো, যে এটা তো ঠিক, সবাই তো বাংলাদেশি। এখানে আলাদাভাবে আমি যখন আমার ঈদের সময় যখন ঈদগাহ জানাজা করি, আমার কি নিরাপত্তা লাগে? আমাকে কি টাকা দেয়? কিন্তু প্রত্যেকটা মন্দিরের জন্য বরাদ্দ আছে, চেষ্টা তো করে। কিন্তু সেক্ষেত্রে ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন করতে হবে? এটাই তো একটা কমিউনাল উস্কানি। এটা কেন করা হবে? হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কেন করা হবে? এটা সব বাংলাদেশি, তারা বাংলাদেশি হোক। আমরাও অবশ্যই আছি। এবারে ধরেন এই যে নিরাপত্তার জন্য সব আইন শৃঙ্খলা বাহিনী নামানো হয়েছে, আর্মিও নামানো হয়েছে। আমার বিশ্বাস যে হয়তো অপ্রীতিকর ঘটনা ঘটার কথা না, কিন্তু হঠাৎ করে যদি এখন ওই যেহেতু আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে আপনার ভারতে আছে, ওখান থেকে তো উস্কানি দেওয়া হচ্ছে, বারবার আমরা ইউটিউবে কথা শুনতে পাচ্ছি। হয়তো এই পূজার ইস্যুতে একটা জায়গায় একটা গোলমাল লাগাই দিল বা একটা প্রতিমা ভেঙে দিল, এটা তো ভারতের রিয়েকশন হবে। আমরা তো সতর্ক। আমি বহু এই টকশোতে বলছি যে এবারে যত সম্ভব সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করে যাতে একটি ঘটনা না ঘটে। হ্যাঁ, ঘটলেই এটা ভারত ইস্যু করবে এবং বলবে একদম রাষ্ট্র থেকে। এটা তো ঠিক না, এটা বললেই কিন্তু এক ধরনের উস্কানি হয়। সুতরাং আমিও বলবো যে আমরা সবাই বাংলাদেশি,
এই মানসিকতা নিয়ে আমাদের কিন্তু যদি আমরা বুঝতে পেরেছি। সহযোগিতা করি, এম এ আজিজ, তাহলে আমরা একদম শেষ বিশ্বের দিকে চলে থাকবে। এসেছি, ধন্যবাদ আপনাকে। সওগাত সাগর, আপনার কাছে যেতে চাই সেনাবাহিনীর যে প্রসঙ্গ, যে একটি কথা বলা হচ্ছে যে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির কথা দিলেন বা কথা বললেন প্রধান উপদেষ্টা। এর আগে কি আমরা আসলে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেখেছি? মানে আমরা যতদূর জানি যে সেনাবাহিনী একটি স্বাধীন বাহিনী, এবং তাদের মনে করা হয় সাধারণভাবে যে তাদের মধ্যে এক ধরনের ইনক্লুসিভনেস, এক ধরনের স্বচ্ছতা, এগুলো তারা বজায় রাখে। যখন সরকার প্রধান বলেন যে রাজনৈতিক বিবেচনা বা রাজনৈতিক কনসিডারেশনটাকে বাইরে রেখে সেনাবাহিনীর পদোন্নতির বিষয়ে পরামর্শ দেন বা নির্দেশনা দেন, তখন কিন্তু এই প্রশ্নটা চলে আসে যে সেনাবাহিনীর প্রমোশন কি তাহলে রাজনৈতিক বিবেচনাই হয়? সেখানে কি মানে পুরো বাহিনীটা কি পলিটিসাইজ হয়ে গেছে? মানে এই প্রশ্নটাই কিন্তু আরেকটা, মানে এই বক্তব্যটা আরেকটা প্রশ্নের আরেকটা প্রশ্নের তৈরি করে। এখন আমি বিষয়টাকে এইভাবে দেখি যে দেখেন, বাংলাদেশে অনেক বছর পর্যন্ত সেনাবাহিনী নিয়ে আসলে কোনো কথাবার্তা বলা যেত না। কিন্তু আমরা দেখি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, আমি যেখানে থাকি সেখানে দেখি যে সেনাবাহিনী কিন্তু, মানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানমন্ত্রী, আহ, প্রতিরক্ষা মন্ত্রণালয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। কিন্তু অন্যান্য দেশে, ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদা করে আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আলাদা প্রতিরক্ষা মন্ত্রী আছে, এবং সেনাবাহিনী তাদের মতো করে কাজ করে। সেনাবাহিনী কিন্তু গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকে না, পলিটিক্যাল পার্টির দিকে তাকিয়ে থাকে না। আবার সেনাবাহিনী কখন কি করছে সেগুলো নিয়ে মিডিয়াতে কথাবার্তা হতে পারে, মিডিয়াতে সেগুলো নিয়ে রিপোর্ট হয়। সেনাবাহিনী এমনকি কারোর সঙ্গে ব্যক্তিগত খারাপ ব্যবহার করলে সেগুলো নিয়ে কিন্তু পত্রিকায় রিপোর্ট হয়, আলাপ আলোচনা হয়। আনফর্চুনেটলি বাংলাদেশের সেনাবাহিনীটাকে আমরা এমন একটা জায়গায় রেখেছি যে সেটা নিয়ে কোনো কথাবার্তাই কখনো বলা যেত না। তো আজকে যখন আহ, প্রধান উপদেষ্টা বলছেন যে আহ, রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে। রাজনৈতিক বিবেচনা পাশাপাশি পেশাদারিত্বের কথা, তখন আমাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করার সুযোগ তৈরি হয় যে সেখানে তাহলে কি হয়েছে বা কি হচ্ছে। বাট আমি এটুকু মনে করি যে সেনাবাহিনীকে সেনাবাহিনীর মতো করে তাদের চেইন অফ কমান্ড আছে, তাদের পেশাদারিত্ব আছে। সেনাবাহিনী তারা বসে দেখবে যে কাকে প্রমোশন দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, কারণ তার তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়া আছে। আপনি আপনার ডিবিসিতে কাকে প্রমোশন দেওয়া হবে, কাকে প্রমোশন দেওয়া হবে না, এই টেলিভিশন চ্যানেলটির তো একটা ক্রাইটেরিয়া আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নিজস্ব একটা ক্রাইটেরিয়া থাকে, তাই না? সো জি, সেনাবাহিনীর ক্ষেত্রে আমি জি। ওইভাবে দেখি যে তারা আমরা তাদের মতো করে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। একদম শেষ দিকে এসেছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।